ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হলো এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের যে অনলাইন ভার্সন সব কিছুই বন্ধ থাকলো। এমনকি বিদেশ থেকে কেউ টেলিফোনেও বাংলাদেশে কথা বলতে পারলেন না বলছি এই কারণে যে টেলিফোন করলে দুইজনের মধ্যে যে কথা, সে কথার কিছু শোনা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা বহুজন আমাকে ফোন করেছেন, আমি তাদের ফোন রিসিভ করেছি, কিন্তু সেই ফোনে আমরা কথা বলতে পারিনি। আমার ধারণা যে সবারই অবস্থাটা এরকমই হয়েছিল। সেরকম একটা অবস্থার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে ঢাকা শহরে কিছু কিছু এলাকাতে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। মোবাইল ইন্টারনেট সংযোগ এখনও বন্ধ। বহু এলাকা ইন্টারনেট সংযোগের বাইরে। ইন্টারনেট সংযোগ বলতে ব্রডব্যান্ড সংযোগ গতকালকে আমি রাত্র 11টা পর্যন্ত লক্ষ্য করেছি। আমি অফিসে থাকা অবস্থাতে দেখেছি সেখানেও সংযোগ একবার আসে একবার চলে যায় এবং গতি এত কম যে কোনো কাজই করা যায় না। আমরা পত্রিকার কাজ যে করব সেটা করতে খুবই কষ্ট হয়। তো এই ভিডিওটি রেকর্ড করছি আজকে 24 তারিখ বৃহস্পতিবার জুলাই মাসের। তো আজকে এটা আপ করতে পারবো কি না আমি ঠিক নিশ্চিত নই। বাসা থেকে তো পারবোই না, অফিসে গিয়ে হয়তো চেষ্টা করব আপ করতে, আজকে পারি কি না ইন্টারনেট সংযোগের কারণে। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশ এই যে কতদিন বিচ্ছিন্ন থাকলো, 5-7 দিন আমরা আন্দোলনের মধ্যে থাকলাম। আমাদের কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা আন্দোলন করলেন। এই আন্দোলনের প্রেক্ষাপটটা আপনাদের সবার জানা। এখন এই আন্দোলনের মূল আলোচনার বিষয় দুটি আমার কাছে মনে হয়েছে। একটি আলোচনার বিষয় যে এই আন্দোলনটি এতটা রক্তাক্ত হয়ে গেল কেন। দ্বিতীয় আলোচনার বিষয় এই রক্তাক্ত আন্দোলনের পরিণতিতে কতজন মানুষকে প্রাণ দিতে হলো, কত মানুষ আহত হলেন, কত মানুষ চোখ হারালেন। প্রথম জায়গাতে যদি আসি যে নিহতের সংখ্যা আসলে কত মানুষ এই এবারের আন্দোলনে মারা গেলেন, মৃত্যুবরণ করতে হলো বা হত্যাকাণ্ডের শিকার হলেন। সত্যি কথা বলতে আমি আসলে জানি না। সত্যি কথা বলতে আমরা আসলে জানি না কত মানুষ নিহত হয়েছেন। ডেইলি স্টার সংবাদ প্রকাশ করেছে 150 জন নিহত হয়েছেন। প্রথম আলো সংবাদ প্রকাশ করেছে গতকাল পর্যন্ত 187 জন। আজকে হয়তো আরও 5-6 জনের সংবাদ থাকবে বাড়তি। সেই হিসেবে প্রথম আলোর সংবাদ অনুযায়ী মৃতের সংখ্যা হবে 190, 92, 93 বা 95 জন, প্রায় 200 জন। এই যে 187 জনের সংবাদ প্রকাশিত হলো প্রথম আলোতে, ডেইলি স্টারে প্রকাশিত হলো 150 জন। এই পার্থক্যের কারণ কি? অথবা মানুষ বলছে যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। আবার সরকার দাবি করছে যে বিদেশি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে, সেই সংখ্যাটি সত্য নয়। সেই সংখ্যাটি কত? আমার জানা মতে বিদেশি গণমাধ্যমের মধ্যে এএফপি যে সংবাদটি দিয়েছিল সেখানে তারা মৃতের সংখ্যা বা নিহতের সংখ্যা, হত্যার সংখ্যা উল্লেখ করেছিল 174 জন। তো এটাকে সরকার বলছে যে এই সংখ্যা সঠিক নয়, যদিও সরকার প্রকৃত সংখ্যা বলেনি। প্রথম আলো 187 জনেরটা প্রকাশ করেছে, ডেইলি স্টার 150 জনেরটা প্রকাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সংবাদগুলো প্রকাশিত হলো, এই সংবাদগুলো আমরা কিসের ভিত্তিতে প্রকাশ করলাম? এখানে বলে রাখা দরকার যে আমরা সংবাদগুলো প্রকাশ করেছি যে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালগুলোতে এসেছে। হাসপাতাল সূত্রে আমরা যে সংবাদ পেয়েছি আজকে এতটি মরদেহ আমাদের হাসপাতালে আছে, এতটি মরদেহ মৃত অবস্থায় আনা হয়েছিল, এতটি মরদেহ আমাদের হাসপাতালে এসে মারা গেছে। এই রকম যে সংখ্যা পেয়েছি হাসপাতাল সূত্রে, আমরা শুধুমাত্র সেই সংখ্যাটি লিখেছি। সেই সংখ্যাটি 150। প্রথম আলোর কাছে সেই সংখ্যাটি 187। যেটা বলছিলাম যে প্রথম আলো হয়তো নয়, প্রথম আলো আরও কিছু মানুষের মরদেহ হাসপাতাল সূত্রে জানতে পেরেছে। সেই সংখ্যাটি গতকাল 187 লিখেছিল, আজকে কত লিখেছে আমি এখনও দেখিনি, সেটা আরও 5-6 জন বাড়বে। তো
এবং এটা বলে রাখা দরকার যে সরকার বলছে এই সংখ্যাটি সত্য নয়। তো সংখ্যাটি সত্য নয় কোন বিবেচনায়? এটা কি অনেক কম সংখ্যা সেই বিবেচনায় সত্য নয়, নাকি এটা আরও অনেক বেশি সংখ্যা সেই বিবেচনায় সত্য নয়? সরকার এটা পরিষ্কার করেনি, আশা করি সেটা পরিষ্কার করবে। আর এখানে আরেকটি কথা বলে রাখা দরকার যে বহু হাসপাতাল থেকে প্রকৃত সংখ্যা, মৃতের সংখ্যা পাওয়া যায়নি। কোনো হাসপাতাল কথা বলতে রাজি হচ্ছেন না, কোনো হাসপাতালে আমরা পৌঁছতে পারছি না ওই সময়টাতে। তো পরবর্তীতে হয়তো পৌঁছানো যাবে, পৌঁছানো গেলেও সেটা কতটা প্রমাণ করা যাবে বা কতটা সংখ্যা পাওয়া যাবে সেটা আমরা ঠিক নিশ্চিত নই। কারণ এখানে পুলিশি মামলা হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাদেরকে যারা আহত হয়েছেন তাদেরকে গ্রেপ্তারের একটা প্রক্রিয়ার মধ্যে আছে। সেই ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদেরও অনেকে এখন আর বলতে চাইবেন না যে তিনি সংঘর্ষে, পুলিশের গুলিতে আহত হয়েছেন বা সংঘর্ষে আহত হয়েছেন। তিনিও বলবেন যে আমরা দুর্ঘটনায় আহত হয়েছি। সেই কারণে তাদের মধ্যে থেকে যদি কারো মৃত্যু হয় সেই সংখ্যাটা অজানা থাকবে। আর আহতের সংখ্যা কত সেটা সত্যি সত্যিই একেবারেই অজানা। এটা কি হাজার না হাজার হাজার না কয়েকশো, এটা একেবারেই অজানা। তো যাই হোক, সংখ্যাটা যদি 150ও হয়, 187 বা 190 যদি নাও ধরি, সংখ্যাটা যদি 150 হয়, 5 দিন বা 6 দিনের আন্দোলনে 150 বা 190 বা 187 জন মানুষের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, 53 বছরের ইতিহাসে কোনো আন্দোলনে এত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হননি। এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ হত্যাকাণ্ড। এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর চলেছে এবং সেটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আন্দোলন। সেই আন্দোলনেও এত সংখ্যক নয়ই, এর অর্ধেক সংখ্যক মানুষও নিহত হননি। সেই আন্দোলনেও নূর হোসেনকে 1987 সালে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা ছাড়া, সেই গুলি করে হত্যা নূর হোসেনের পেছনে মিছিল ছিল, সেই কারণে হয়তো গুলি করেছিল একটা যুক্তি দিলেও দেয়া যায়। এবং নূর হোসেনকে হত্যা করে স্বৈরাচার এরশাদ বলেছিল নূর হোসেন অ্যাডিক্টেড, মাদকাসক্ত। আর 2024 সালে আবু সাইদকে সামান্য দূর থেকে ঠান্ডা মাথায় পুলিশ গুলি করে হত্যা করল। সেই হত্যার পর সরকারি ভাষ্যে বলা হচ্ছে অ্যাডিক্টেডদের সামনে এগিয়ে দেয়া হয়েছিল। তার মানে প্রকারান্তরে কোনো না কোনোভাবে আবু সাইদকেও মাদকাসক্ত বা অ্যাডিক্টেডই বলার চেষ্টা করা হলো। যে স্বৈরাচার এরশাদ বলেছিল নূর হোসেনকে, 2024 সালে এসে আওয়ামী লীগ সরকার বলছে আবু সাইদকে। এবং শুধু তাই নয়, যারা মিছিলের সামনে ছিল, যারা গুলিতে মারা গেছেন, তাদের কথা বলা হচ্ছে তারা মাদকাসক্ত বা তারা অ্যাডিক্টেড বা তারা ড্রাঙ্ক, মানে মদ্যপান করে তারা সামনে গিয়েছিল। এইভাবে সরকারি ভাষ্যে কথা বলা হয়েছে। এর প্রতিবাদ করা সামর্থ্যই আসলে আমার নাই। কিভাবে প্রতিবাদ করব, কিভাবে কথা বলবো? শুধু এটুকু বলি যে বাংলাদেশের 5-6 দিনের আন্দোলনে যে নিহতের সংখ্যা, এটা সর্বোচ্চ আওয়ামী লীগ সরকার করল। বাংলাদেশের 5-6 দিনের আন্দোলনে যে আহতের সংখ্যা, সেটা সর্বোচ্চ, যেটা আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত হলো। আর এই যে গুলিতে নিহত হলো, এটা আসলে কাদের গুলিতে নিহত হলো? পুলিশের গুলিতে? হ্যাঁ, পুলিশের গুলিতে অনেকে আহত হয়েছেন। তার চেয়েও প্রতিটি আন্দোলনে সংঘর্ষ যে সমস্ত জায়গাতে হয়েছে, সেই সমস্ত জায়গাতে পুলিশের পাশাপাশি সাধারণ পোশাকে একটা দলকে দেখা গেছে, তাদের কারো হাতে রামদা, তাদের কারো হাতে চাপাতি, তাদের কারো হাতে পিস্তল, তাদের কারো হাতে শটগান। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে রাবার বুলেট নিক্ষেপ করেছে। আর এই যে শটগান, পিস্তল যাদের হাতে ছিল, তারা সরাসরি গুলি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শটগান, পিস্তল হাতে, রামদা হাতে যাদের দেখা গেল, তারা আসলে কারা? এটা বের করা মূলত সরকারের দায়িত্ব। সরকার বলবে গণমাধ্যমের দায়িত্ব, বা আপনারা প্রত্যাশা করবেন গণমাধ্যম বের করবেন। গণমাধ্যম কিছুটা প্রকাশ করেছে, বাকিটা হয়তো সময় সাপেক্ষ ব্যাপার। একটু প্রকাশ করেছে এইভাবে যে এই যে রামদাধারী, এই যে শটগানধারী, এদেরকে কিন্তু অধিকাংশ সময়, অধিকাংশ না সব সময় দেখা গেছে সরকারি দল বা পুলিশের আশেপাশে, বা ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সঙ্গে। যে ছবিগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, গণমাধ্যমে কিন্তু একটি ছবিও প্রকাশিত হয়নি যেটা এই রামদাধারী বা পিস্তলধারী বা শটগানধারীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন।
এটা একটা দিক গেল। পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো, শুধু একটি কথা বলে শেষ করি। বলা হচ্ছে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়েছে। তৃতীয় পক্ষ বলতে জামাত এবং বিএনপির কথা বলা হচ্ছে। কোটা আন্দোলনের ভিতরে প্রথম থেকেই বলা হচ্ছে অনুপ্রবেশকারী ঢুকেছে, সেই অনুপ্রবেশকারী হচ্ছে ছাত্রদল এবং শিবির। পরিষ্কার করে বলে রাখা দরকার যে কোটা সংস্কার আন্দোলন সর্বমত পথের শিক্ষার্থীদের আন্দোলন ছিল। সেখানে সাধারণ নেতৃত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের মধ্যে কোনো সন্দেহ নাই বিএনপি সমর্থক ছাত্রদলের কর্মীরা ছিলেন, কোনো সন্দেহ নাই বাম কর্মীরা ছিলেন, কোনো সন্দেহ নাই শিবিরও ছিলেন, এমনকি ছাত্রলীগের কর্মীরাও ছিলেন, নেতারাও ছিলেন। কিভাবে? যে 50 জনের অধিক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তার মানে হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যে কি বলবো যে অনুপ্রবেশকারী ঢোকার কথা বলা হচ্ছে সেটা আসলে সত্য নয়। সবাই মিলেই আন্দোলনটা করেছে। নিঃসন্দেহে নেতৃত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের হাতে, সংখ্যাগরিষ্ঠরা ছিল সাধারণ শিক্ষার্থী। রোকেয়া হল বা শামসুন্নাহার হল থেকে বেরিয়ে এসে যে মেয়েরা রাতের বেলা মিছিল করেছে, মিছিলের সামনে থেকেছে, পুলিশ ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, তারা নির্দিষ্ট কোনো দল ও মতের লোক নয়, তারা কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী। এটা আমাদের স্বীকার করতে হবে। আর তৃতীয় পক্ষ বলতে বলা হচ্ছে বিএনপি জামাত জ্বালাও পোড়াও আগুন দিয়েছে। আমাদের কাছে কোনো সংখ্যা নাই, কোনো পরিসংখ্যান নাই যেটা বিএনপি করেছে, সাধারণ মানুষ করেছে না জামাত করেছে, কোনো সংখ্যা নাই। সরকার বলছে, সরকারকে এটা একটু প্রমাণ করতে হবে। আর আমি যেভাবে আন্দোলনটাকে দেখেছি, আমার কাছে মনে হয়েছে আন্দোলনের একটা পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। স্থানীয়ভাবে বিএনপি জামাতের সম্পৃক্ততা ছিল না সেটা বলা যাবে না, তাদের নেতাকর্মীরাও সেখানে হয়তো সম্পৃক্ত হয়েছিল। আর আগুন দেয়া জ্বালাও পোড়াও, রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে জ্বালাওয়ার পোড়াও করা কোনো বিবেচনাতেই ঠিক নয়, আমি এটা সমর্থন করি না। কিন্তু বাংলাদেশের আন্দোলনের ধর্ম অনুযায়ী, শুধু বাংলাদেশ নয়, তৃতীয় বিশ্বের যে কোনো দেশের আন্দোলনের ধর্ম অনুযায়ী এই জ্বালাও পোড়াও আগুন দেয়াটা খুব সাধারণ একটা বিষয়ে পরিণত করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ যতগুলো আন্দোলন করেছে কোনো আন্দোলনই জ্বালাও পোড়াও ভাঙচুরের বাইরে ছিল না। বিএনপি যত আন্দোলন করেছে কোনো আন্দোলনই জ্বালাও পোড়াও ভাঙচুরের বিরুদ্ধে ছিল না। পৃথিবীতে যখন ধরেন WTOর কনফারেন্স হয়, সেটা সুইজারল্যান্ডের মতো জায়গাতেও যখন হয় তখনও গাড়ি ভাঙচুর করে ইউরোপের অ্যাক্টিভিস্টরা। যখন হংকংয়ে হয় তখনও গাড়ি ভাঙচুর করে অ্যাক্টিভিস্টরা। যখন ডেনমার্কে হয় তখনও গাড়ি ভাঙচুর করে অ্যাক্টিভিস্টরা, ইউরোপের অ্যাক্টিভিস্টরা। সুতরাং আন্দোলনের সঙ্গে ভাঙচুরের একটা সম্পর্ক কেন যেন তৈরি হয়েছে, যদিও আমি এটা সমর্থন করি না, আগুন দেয়াকে সমর্থন করি না। আমরা নিজেও 90-এর আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে আমরা নিজেও গাড়ি ভাঙচুর করেছি, গাড়িতে আগুন দিয়েছি, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী, এবং বেগম খালেদা জিয়া। তো সেই আন্দোলনেও ভাঙচুর হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড হয়েছে। সব আন্দোলনেই এই কাজগুলো হয়, যদি এটা হওয়া উচিত নয় স্বাধীন দেশে। স্বাধীন দেশের কোনো সম্পদ নষ্ট করা উচিত নয়। তার চেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে কোটা আন্দোলনের এই দায় কার? এত ভাঙচুর, এত রক্তের দায় কার? ওবায়দুল কাদের যদি ছাত্রলীগ দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের মোকাবেলা করতে না বলতেন, তিনি যদি ছাত্রলীগকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার করার উপলক্ষ তৈরি করে না দিতেন, তাহলে এই বিষয়টি এত দূর পর্যন্ত যেত না। সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। তবে আজকের বক্তব্য, নিহতদের রক্তে ঢাকার রাজপথ, বাংলাদেশের পথ ঘাট রক্তাক্ত হয়ে আছে। এত রক্ত এদেশের মানুষ একটি আন্দোলনে কখনো দেখেনি। এই এত রক্তের দাগ